তো দেখো আজকে তো আমরা প্রথমেই স্টার্ট করব 9 এর দাগের অঙ্কটা থেকে। 9 এর দাগের অঙ্কটা কিন্তু প্রচন্ড 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 ইম্পর্টেন্ট। 9 এর দাগ, 10 এর দাগ, 11 এর দাগ, এই অঙ্কগুলো হলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে 9 এর দাগের অঙ্ক তো স্টার্ট করব, কিন্তু 9 এর দাগের অঙ্ক স্টার্ট করবার আগে না একটা গল্প আমি তোমাদের সঙ্গে বলবো। অনেক দিন তোমাদের সঙ্গে গল্প করা হয়নি, একটা ছোট্ট গল্প করব এবং গল্পের মাধ্যমে আমি অঙ্কটাকে কিন্তু তোমাদেরকে বোঝাবো। আচ্ছা চলো একটা গল্প বলি। ভাবো আমাদের পাড়াতে একটা লোক আছে যার নাম হলো এ বলে ভাবো একটা লোক আছে। সেই লোকটা কি করে জানো তো, তার একটা জুতোর দোকান আছে। এ কি করে, জুতোর দোকানে জুতো এনে বিক্রি করে। ভাবো কোনো কারখানা থেকে জুতো কম দামে কিনে নিজের দোকানে রেখে জনগণের কাছে, পাবলিকের কাছে বিক্রি করে, কাস্টমারদের কাছে কি করে, বিক্রি করে এ। আচ্ছা, বছরের শুরুতে ভাবো 2024, এই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির 1 তারিখে কি করলো, ভাবো 1 লাখ টাকার জুতো কিনলো। ভাবো 1 লক্ষ টাকার জুতো কিনলো, ঠিক আছে, 1 লাখ টাকার জুতো কিনলো। তার মানে ভাবো অনেক পিস জুতো কিনেছে, প্রচুর পিস জুতো কিনেছে। তো টোটাল 1 লক্ষ টাকার জুতো কিনে তার দোকানে সাজিয়ে সাজিয়ে রেখেছে। এবারে এই 1 লক্ষ টাকার জুতো কি করছে, বিক্রি করবে। ভাবলো বিক্রি করবে, এবারে বিক্রিও করলো, পুরো 1 লাখ টাকার জুতো বিক্রি করলো। 1 লাখ টাকার জুতো মানে কিন্তু একটা জুতোর দাম 1 লাখ টাকা নয়, প্রচুর জুতো আছে। ভাবো প্রায় 2-3 হাজার, 5 হাজার, 10 হাজার জুতো আছে। সেই 10 হাজার ভাবো জুতোর দাম হলো 1 লক্ষ টাকা, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। তো সেই 1 লক্ষ টাকার জুতো বিক্রি করলো করে 1 বছরের শেষে, অর্থাৎ 1 বছরের শেষে মানে কি 2024-এর, এবারে কি ডিসেম্বর মাসে 2024-এর, আমি কি বলেছিলাম কবে 1 লক্ষ টাকার জুতো কিনেছিল কারখানা থেকে, 2024-এর 1 জানুয়ারি, ঠিক আছে। এবারে বছরের শেষে অর্থাৎ 2024-এর শেষে 31শে ডিসেম্বর 2024-এ গিয়ে দেখলো 1 বছর পরে অর্থাৎ 12 মাস পর গিয়ে দেখলো তার লাভ হয়েছে 20,000 টাকা। 1 লক্ষ টাকার জুতোকে সে 1,20,000 টাকায় বিক্রি করেছে, মানে 20,000 টাকা কি করেছে, লাভ করেছে। কিন্তু তোমরা বলো 20,000 টাকা লাভ 12 মাসের জন্য কি যথেষ্ট? মানে 12 মাসে, 1 বছরে যদি কারোর 20,000 টাকা লাভ হয়, সেই 20,000 টাকা দিয়ে কি মানে তার সংসার চলবে? এই যে এ বলে যে রয়েছে, তার কি সংসার চলবে? তোমরাই বলো, চলবে না। তাহলে সংসার চালাতে গেলে অন্তত কি মাসে 20,000 টাকা দরকার, 12 মাসে 20,000 নয়, মানে 1 বছরে 20,000 হলে কিন্তু সংসার চলবে না। প্রত্যেক মাসে কিন্তু কি দরকার, 20,000 টাকা করে। তাহলে 12 মাসে বা 1 বছরে লাভ করেছে 20,000। তাহলে প্রত্যেক মাসে যদি 20,000 টাকা লাভ করতে হয়, তাহলে এই এ কে কি করতে হবে তোমরা বলো তো এবার একটু বুদ্ধি খাটিয়ে, যে এ কি এমন করলে ও প্রত্যেক মাসে এবারে 20,000 টাকা করে ইনকাম করবে। তো দেখো, প্রত্যেক মাসে যদি 20,000 টাকা করে ইনকাম করতে হয়, অর্থাৎ 12 মাসের ইনকামকে যদি 1 মাসে আনতে হয়, তাহলে কি করতে হবে, আর 1 লাখ টাকার জুতো কিনলে চলবে না, ঠিক আছে। এ কি করছে, নিজের দোকানে 1 লক্ষ টাকার জুতোকে রাখছে, ঠিক আছে, ব্যবসায় ইনভেস্ট করছে বা বিনিয়োগ করছে কত টাকা, 1 লক্ষ টাকা। তাহলে আর 1 লক্ষ টাকা কিন্তু বিনিয়োগ করলে চলবে না, ওকে আরো বেশি টাকার জুতো কিনতে হবে, আরো অনেক জুতো কিনতে হবে, ঠিক আছে, আরো অনেক বেশি টাকার জুতো কিনে নিজের দোকানে রাখতে হবে। তাহলে কি হবে, অনেক বেশি জুতো যদি কিনে দোকানে রাখে, তাহলে বিক্রি করলে অনেক বেশি লাভ হবে। এবারে কথাটা হলো 1 লক্ষ টাকা করছিল বিনিয়োগ, এবারে 1 লক্ষ টাকার বদলে তাহলে কত টাকা করতে হবে, এটাই হলো প্রশ্ন। মানে 2 লাখ টাকার জুতো কিনে দোকানে রাখবো, না 3 লাখ টাকার, না 5 লাখ, 10 লাখ, কত টাকার, এটাই তো হলো প্রশ্ন। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। দেখো 12 মাসের লাভ আমি যদি 1 মাসে করতে চাই, আমি যদি 12 মাসের এই লাভটা 1 মাসে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলো তো, 12 মাসের লাভ এক মাসে করতে গেলে আমাকে কিন্তু 12 গুণ টাকা কিন্তু ব্যবসায় বিনিয়োগ করতে হবে, 12 গুণ টাকা। তাহলে আমাকে কি করতে হবে, আগে এ যত টাকা বিনিয়োগ করছিল তার 12 গুণ টাকাকে এবারে ইনভেস্ট করতে হবে, বোঝা গেল। তাহলে আর কিন্তু 1 লাখ টাকা ইনভেস্ট করলে চলবে না, এবারে কিন্তু ওকে কি করতে হবে, 12 গুণ টাকা ইনভেস্ট করতে হবে। 12 মাসের লাভ যদি 1 মাসে পেতে চাও,
তাহলে কি করতে হবে, 12 গুণ টাকা ইনভেস্ট করতে হবে। অর্থাৎ 12-র সঙ্গে আমি যদি 1 লাখ গুণ করি তাহলে কত হবে, 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে, তাহলেই কিন্তু 20,000 টাকা লাভ প্রত্যেক মাসে আনা সম্ভব। বোঝা গেল? তাহলে এই ধরনের যে জিনিসগুলো, যে 12 মাসের লাভ 1 মাসে যদি আমি তুলতে চাই, ঠিক আছে, এই ধরনের যে জিনিসগুলো, এই ধরনের জিনিসকে বলা হয় কিন্তু মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে আবারও কি বললাম, এই ধরনের যে জিনিসগুলো, যে 1 বছরের লাভ আমি যদি 1 মাসে তুলতে চাই, এই ধরনের ক্যালকুলেশন বা নিয়মকে আমরা কি বলি, মিশ্র অংশীদারি কারবার। এবারে প্রশ্নটা হলো যে এই ধরনের কাজ আমরা কখন করব, এই ধরনের ভাবনা চিন্তা আমরা কখন করব? কই এতদিন তো আমরা করিনি। প্রথমে পার্টে যে 1 থেকে আমি 8 অব্দি অঙ্ক করিয়েছি, কই সেখানে তো আমি করিনি যে তোমার এক বছরের লাভকে আমি যদি 1 মাসে পেতে চাই তাহলে কি করব। তাহলে আজকের পার্টে কেন আমরা করব, কখন করব, কোন অঙ্ক দেখে বুঝবো যে এটা হলো একটা মিশ্র অংশীদারি কারবার? সেটা কিন্তু বোঝবার নিয়ম হলো, যে সমস্ত অঙ্কে এই রকম জিনিস থাকবে যে বছরের শুরুতে ব্যবসা আরম্ভ করা হয়েছে, এবারে ঠিক 3 মাস পর বা 4 মাস পর বা 5 মাস পর ব্যবসায় আবার টাকা ঢালা হলো, বা ব্যবসা থেকে আবার টাকা তুলে নেওয়া হলো, বা হুট করে 4 মাস পর একজন ব্যবসায় যোগ দিল, এই রকম যদি অঙ্কের মধ্যে থাকে, ভাবো 5 মাস পর একজন টাকা তুলে নিল, বা 6 মাস পর একজন টাকা ব্যবসায় আবার ঢাললো, এই রকম যদি থাকে তখন কিন্তু আমরা এইভাবে হিসাব করব। ঠিক আছে, তখন কিন্তু আমরা কি করব, 12 মাসের লাভকে আমরা কিন্তু 1 মাসে কনভার্ট করব। যে 12 মাসে আমার যতটা লাভ হয় সেটাকে আমি যদি 1 মাসে পেতে চাই তাহলে কি করতে হবে, তখন কিন্তু আমরা এইভাবে করব। আশা করি বুঝতে পারলে। এইবারে চলো একটা আমরা অঙ্ক করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমরা স্টার্ট করব 9 দাগের অঙ্কটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড। তো দেখো 9 দাগের অঙ্কে কি বলে দিয়েছে। তো দেখো 9 দাগের অঙ্কে বলে দিয়েছে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছেন 5 মাস পর। খুব ইম্পর্টেন্ট, 5 মাস পর। তাহলে আমি যেই বললাম বছরের মাঝখানে যেই কেউ 5 মাস পর টাকা দেবে বা তুলে নেবে, এরকম হলেই আমরা কি করব, মিশ্র অংশীদারি কারবার এই ভেবে অঙ্কটা করব। অর্থাৎ 12 মাসের লাভ যদি 1 মাসে পেতে চাই তাহলে কি করতে হবে সেইটা দেখব। ঠিক আছে, আচ্ছা বলে দিয়েছে 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন, বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন। ঠিক আছে, আচ্ছা এবারে তোমরা বলো, প্রদীপবাবু বাড়ি থেকে ব্যবসা করবার জন্য কত টাকা এনেছিল? প্রদীপবাবু দেখো বলেই দিয়েছে, প্রদীপবাবু কিন্তু 24,000 টাকা এনেছিল। ঠিক আছে, প্রদীপবাবু কত টাকা এনেছিল? এনেছিল 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, এবারে ভাবো বছরের শেষে ভাবো একটা কিছু না কিছু তো লাভ করছে। ভাবো 1 বছরে ভাবো লাভ করছে, আমি ধরে নিচ্ছি 200 টাকা 1 বছরে। 1 বছর মানে কি 12 মাসে যদি কেউ 200 টাকা লাভ করে, যদিও এটা 200 টাকা বলে দেয়নি, আমি আন্দাজে ধরে নিচ্ছি, ভাবো 24,000 টাকা দিয়েছে, দিয়ে বছরের শেষে 1 বছরের শেষে 200 টাকা লাভ করছে 1 বছরের শেষে। আচ্ছা এটা আমার বছরে লিখতে হবে, 1 বছর অর্থাৎ 12 মাসে 200 টাকা লাভ করছে। এবার আমি যদি বলি এই 200 টাকা লাভটা 1 বছরে করলে চলবে না, 1 মাসে করতে হবে, 1 মাসে 200 টাকা লাভ করতে হবে, তাহলে প্রদীপবাবুকে কি বাড়ি থেকে আরও বেশি টাকা আনতে হবে। এত কম টাকায় কিন্তু প্রত্যেক মাসে 200 টাকা সম্ভব নয়। 24,000 টাকা দিলে কিন্তু বছরে 200 টাকা সম্ভব, কিন্তু প্রত্যেক মাসে সম্ভব নয়। তাহলে প্রত্যেক মাসে যদি 200 টাকা ইনকাম করতে হয় তাহলে প্রদীপবাবুকে কি করতে হবে, প্রত্যেক মাসে যদি 200 টাকা ইনকাম করতে হয় তাহলে কিন্তু 12 গুণ টাকা আনতে হবে, 12 গুণ টাকা আনতে হবে। বোঝা গেল? ঠিক আছে, কারণ 12 মাসের লাভ তুমি 1 মাসে করতে চাইছো, তাই জন্য তোমাকে 12 গুণ টাকা আনতে হবে। বোঝা গেল? তাহলে দেখো প্রদীপবাবু কত টাকা তাহলে মূলধন আনবে, 24,000 গুণ 12। তাছাড়া প্রদীপবাবু আবার টাকা ইনভেস্ট করছে, আবার করছে, কখন করছে দেখো বলে দিয়েছে 5 মাস পর করছে, আরও কত টাকা করছে, 4,000 টাকা। 24,000 তো দিয়েছে, আবার প্রদীপবাবু 4,000 টাকা দিচ্ছে। কত মাস পর দিচ্ছে দাগ দেবে কিন্তু তোমরা, কত মাস পর দিচ্ছে, 5 মাস পর। 5 মাস পর দিচ্ছে মানে 1 বছরে ক মাস হয়, 12 মাস। 5 মাস পর দিচ্ছে মানে এই 4,000 টাকাটা
এই বছরে আর কতদিন খাটবে তোমরাই বলো। 4,000 টাকাটা 12 মাসের মধ্যে আর কতদিন তাহলে ব্যবসায় খাটবে? 5 মাস পর টাকা দিচ্ছে, তার মানে ব্যবসায় খাটবে 7 মাস। কত মাস খাটবে? 7 মাস। এইবারে আমি যদি ওই একইভাবে 1 মাসে লাভটা নিতে চাই, তাহলে আমাকে কিন্তু শুধুমাত্র 4,000 টাকা দিলে চলবে না। 4,000 টাকার আরো কত গুণ টাকা দিতে হবে? আমাকে 7 গুণ টাকা দিতে হবে, তাই না? বোঝা গেল? তাহলে চলো আমরা এবার একটু লিখি এইভাবে, যে 1 বছরের লাভ আমি যদি 1 মাসে পেতে চাই, 1 বছরের লাভ আমি যদি 1 মাসে পেতে চাই, তাহলে কত টাকা মূলধন বিনিয়োগ করতে হবে প্রদীপ বাবুকে। তাহলে দেখো আমি এখানে লিখছি 12 মাসের, আমি 1 বছর না লিখে লিখছি 12 মাসের মোট লাভ 1 মাসে পেতে হলে, ঠিক আছে, 12 মাসের মোট লাভ 1 মাসে পেতে হলে প্রদীপ বাবুর প্রয়োজনীয় মূলধন হবে, প্রদীপ বাবুর প্রয়োজনীয় মূলধন কত হবে? তার মানে প্রদীপ বাবুকে তাহলে কত টাকা বাড়ি থেকে আনতে হবে যদি 1 বছরের লাভ 1 মাসে পেতে চায়? 1 বছরের লাভ 1 মাসে পেতে গেলে কত টাকা তাহলে বাড়ি থেকে আনতে হবে? 24,000 টাকা এনেছিল, কিন্তু ওটা তো 1 বছরের লাভের জন্য, কিন্তু 1 মাসে যদি লাভটা তুলতে চায় তাহলে কি করতে হবে? 24,000 টাকা, তাহলে তার সঙ্গে কত গুণ করব আমরা? 12 গুণ করব। আবার দেখো 4,000 টাকা কিন্তু ও ব্যবসায় ঢালছে, ঠিক আছে, প্রদীপ বাবু কিন্তু আরো 4,000 টাকা ব্যবসায় কি করছে? ঢালছে, মানে বিনিয়োগ করছে। তাহলে আরো লিখবো 4,000 টাকা, ঠিক আছে। এবং এই 4,000 টাকা থেকে যে লাভটা হবে সেটা যদি 1 মাসে পেতে চায়, এই 4,000 টাকা থেকে যে লাভটা হবে সেটা যদি 1 মাসে পেতে চায়, তাহলে কত দিয়ে গুণ করব? দেখো টাকাটা ঢালছে কিন্তু দেখো বলেই দিয়েছে কত মাস পর? 5 মাস পর। তোমরা বইতেও দাগ দেবে, দেখবে বলে দিয়েছে কিন্তু 5 মাস পর। তার মানে 12 মাসের মধ্যে 5 মাস পর টাকা ঢালছে, মানে ব্যবসায় টাকাটা কতদিন খাটবে? 7 মাস, ঠিক আছে। এবং সেই 7 মাসের লাভটা কতদিন তাহলে ব্যবসায় খাটবে? 7 মাস কিন্তু ব্যবসায় খাটবে। এবং 7 মাসের এই লাভটাকে যদি 1 মাসে পেতে চায়, 7 মাসের যে লাভটা হবে, 4,000 টাকা ঢালছে ব্যবসায়, আবার 4,000 টাকা ঢালছে, কত মাসের জন্য? 7 মাসের জন্য। এই 7 মাসের তে যে লাভটা হবে, 7 মাসেতে যে লাভটা হবে, 4,000 টাকা বিনিয়োগ করে 7 মাস খাটিয়ে যে লাভটা হবে, সেটাকে যদি 1 মাসে পেতে চাই, তাহলে কত দিয়ে গুণ করব আমরা? 7 দিয়ে গুণ করব, তাই না? বোঝা গেল? তাহলে দেখো ব্যবসায় যখন আবার টাকা ঢালছে, তাহলে ব্যবসায় যখন 4,000 টাকা আবার ঢালছে, তাহলে ব্যবসায় টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই জন্য এখানে যোগ চিহ্ন দেবো। যদি ব্যবসা থেকে টাকা তুলে নিত তাহলে কিন্তু এখানে বিয়োগ চিহ্ন দিতাম। প্রদীপ বাবু ব্যবসায় আবার টাকা ঢালছে, তাই জন্য কি দেবো? যোগ চিহ্ন দেবো, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা গুণ করি। 12 আর 24কে যদি আমরা এখানে গুণ করি, তাহলে দেখো হবে কত? 24 আর 12কে গুণ করলে হবে এখানে 48, আর 1 দিয়ে যদি গুণ করি হচ্ছে কত? 24। তাহলে দেখো এখানে হচ্ছে কত? 288। আর এখানে দেখো রয়েছে কটা? 3টে শূন্য। তাহলে দেখো আমি লিখবো 3টে শূন্য যোগ, আবার দেখো 7 আর 4 কত হচ্ছে? 28। আর এখানে দেখো হচ্ছে 3টে শূন্য, ঠিক আছে। এবারে দেখো আমি যোগ করছি, তাহলে দেখি যোগ করলে কত হবে? 3টে শূন্য, আর এই 3টে শূন্য যেমন আছে বসে যাবে, 3টে শূন্য। আর এই দিকে দেখবে 8 আর 8 কত হবে? 16, হাতে রয়েছে 1, 2 আর 10, আর 1 11, 1 আবার হাতে রয়েছে 1, 2 আর 1 কত হচ্ছে? 3,16,000 টাকা, ঠিক আছে। তাহলে 12 মাসের লাভ 1 মাসে পেতে গেলে প্রদীপ বাবুকে বাড়ি থেকে কত টাকা আনতে হবে? 3,16,000 টাকা। বোঝা গেল? এইবারে দেখি প্রদীপ বাবু ছাড়া আরেকজন যে ব্যবসা করছে তার নাম কি? তার নাম হলো, কিন্তু খুব ভালো করে দেখবে, তার নাম হলো আমিনা বিবি। আমিনা বিবি বাড়ি থেকে কত টাকা আনছে? 30,000 টাকা। তাহলে ওই একইভাবে লিখবো 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে 1 মাসে পেতে হলে আমিনা বিবির প্রয়োজনীয় মূলধন কত হবে? আমিনা বিবির প্রয়োজনীয় মূলধন
তাহলে দেখি কত হচ্ছে প্রয়োজনীয় মূলধন। তাহলে দেখি আমিনা বিবি এমনিতে বাড়ি থেকে কত টাকা আনছে। আমিনা বিবি বাড়ি থেকে এমনিতে আনছে কিন্তু 30,000 টাকা। এবারে 30,000 টাকা দিয়ে যে লাভটা হয় সেটা কিন্তু হলো 12 মাসের লাভ হচ্ছে। ওই লাভটাকে যদি এক মাসে পেতে চায়, ভাবো আমিনা বিবি বাড়ি থেকে 30,000 টাকা আনছে, এটা তো বলেই দিয়েছে। 30,000 টাকা এনে ভাবো প্রত্যেক মাসে ভাবো 350 টাকা ইনকাম হচ্ছে প্রত্যেক বছরে, সরি এক বছরে ইনকাম হচ্ছে ভাবো 350 টাকা। যদিও 350 বলেনি, আমি আন্দাজে ধরে নিলাম। 30,000 টাকা বিনিয়োগ করে ভাবো ইনকাম হচ্ছে 350 টাকা এক বছরে। ওটাকে যদি এক মাস ইনকাম করতে চায় তাহলে কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কীরকমভাবে লিখবো কিন্তু 30,000 এক বছরের লাভ এক মাসে পেতে গেলে আমাকে কি করতে হবে, 12 দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে 12 আর 3 কত হচ্ছে 36, মানে হচ্ছে, আর এখানে দেখো 1 2 3 4, টোটাল হলো কত 4টে শূন্য। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে প্রদীপ বাবু বাড়ি থেকে কত টাকা আনছে, 3,16,000। আর আমিনা বিবি বাড়ি থেকে কত টাকা আনছে, 3,60,000। এবারে বছরের শেষে লাভ কত হয়েছে বলেই দিয়েছে, দেখো 27,716 টাকা। কে কত টাকা লভ্যাংশ পাবে, কে কত টাকা লাভ নেবে? তোমরাই জানো, যে বাড়ি থেকে বেশি টাকা আনছে সে বেশি টাকা লাভ পাবে, যে কম টাকা আনছে সে কম টাকা লাভ পাবে, তাই তো? এটাকে আমরা কি বলি, মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রদীপ বাবু আমরা এখানে লিখবো কি, প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। আমিনা বিবির কি লিখবো, মূলধনের অনুপাত, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো আমরা, প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। তো দেখি মূলধনের অনুপাত কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো প্রদীপ বাবু বাড়ি থেকে কত আনছে, এই দেখো এই টাকাটা আনছে কিন্তু 3,16,000 টাকা। আর আমিনা বিবি বাড়ি থেকে কত টাকা আনছে, দেখো 3,00,000 কত আনছে 60,000 টাকা, ঠিক আছে? 3,60,000 টাকা। তাহলে চলো কাটাকুটি করি। হ্যাঁ দেখো এখানে 3টে শূন্য কেটে যাবে, এখানে কি হবে 3টে শূন্য কিন্তু কেটে যাবে, বোঝা গেল? আবার দেখো আমরা যদি 2 দিয়ে কাটাকুটি করি, তাহলে দেখো 2 দিয়ে কাটাকুটি করলে, আচ্ছা 4 দিয়ে যদি করি তাহলে দেখি তো কত হচ্ছে। 4 দিয়ে যদি 331কে ভাগ করি, সরি 316কে যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে দেখো কত হচ্ছে 4 7 28। বিয়োগ করলে কত হবে বলো তো, বিয়োগ করলে হবে 3 36, 4 9 হচ্ছে কত 36। তাহলে দেখো কত পাচ্ছি আমরা 79। 4 দিয়ে যদি আমি এইটাকে ভাগ করি কত পাবো 79। 4 দিয়ে যদি 36কে ভাগ করি কত হবে 9। শূন্যটাকে কেটে আমি নিয়ে নেবো এইখানে, তাহলে আমি পাচ্ছি কত 79 কত 90 পাচ্ছি, তাই না? বোঝা গেল? তাহলে এই হয়ে গেল মূলধনের অনুপাত। এবারে আমরা যে লাভটা হয়েছে তাকে কি করব, ভাগ করব মূলধনের অনুপাতে। তাহলে আমরা লিখব অতএব, প্রথম জনের নাম কি রয়েছে প্রদীপ বাবু, তাহলে আমরা এরকমভাবে লিখব প্রদীপ বাবুর কি লিখব, প্রদীপ বাবুর লভ্যাংশ বলে আমরা এরকমভাবে লিখব প্রদীপ বাবুর লভ্যাংশ। কত হবে টোটাল, দেখো লাভ কত হয়েছে বলে দিয়েছে অঙ্কের মধ্যে 27,716। তাহলে এখানে আমরা কত লিখবো 27,716। তার মধ্যে প্রদীপ বাবু মানে কোনটা 79, আর নিচে আমরা কত লিখবো দুটোকে যোগ করে, তাহলে 90 আর 79 যোগ করলে কত হয়, হবে 9। আর এখানে দেখো 9 আর 7 কত হবে 16, বোঝা গেল? কাটাকুটি করব। আবার দেখো আমি এইখানটা লিখে নিই, অতএব আমিনা বিবির কি লিখবো আমরা, আমিনা বিবি, তাই তো, আমিনা বিবির লভ্যাংশ বলে দেখো আমরা আবার লিখবো। তাহলে কত হবে, ওই একইভাবে 27,716 ইন্টু আমিনা বিবি মানে কত 90/169 আবার লিখবো। কাটাকুটি করব। তাহলে চলো দেখি কাটাকুটি করলে কেমন হয়। তাহলে চলো এবার কাটাকুটি করি আমরা। তাহলে দেখো 169 দিয়ে 169কে ভাগ করলে 1 হবে, আর 169 দিয়ে যদি আমি এইটাকে ভাগ করি, অর্থাৎ খুব ভালো করে দেখো আমি যদি এইটাকে ভাগ করি, 27,000 কত রয়েছে 716, তাই তো? আচ্ছা 27,716, 27,716কে আমি ভাগ করব কত দিয়ে, ভাগ করব 169 দিয়ে। তাহলে দেখো কত হচ্ছে 169, এককে 169। তাহলে দেখো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো বলো তো, পাবো কিন্তু দেখো 8, তাই তো? আবার দেখো একটা এখানে এসে যোগ করলে হবে কত 0, উপর থেকে নামবে কত 8, এই সরি 1 নামবে।
এইবারে দেখো ওপর থেকে আমি এখান থেকে নামাচ্ছি কত 1। আচ্ছা 169 6তে দেখি কত হয়। তাহলে দেখো 169 6তে হচ্ছে, দেখো 6 9 54, 4 হাতে কত রয়েছে 5, 6 6 36 আর 5-এ কত হবে 41, 1 হাতে রয়েছে 4, 6 1 6 আর 4-এ হবে কিন্তু 10, তাই তো। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 6তে পাচ্ছি 1 0 1 4। তাহলে দেখি বিয়োগ করে কত হবে, এখান থেকে দেখো 11 যদি হয়ে যায় তাহলে হবে কত 7, আর এখানে দেখবে এখানে বিয়োগ, এখানে যদি 1 আসে তাহলে হবে কত, হবে কিন্তু 6, তাই তো। আর দেখো এখানে উপর থেকে নামবে কত, নামবে কিন্তু 6। তাহলে দেখি এবারে 169 4-এ দেখি কত হয়, 4 9 কত 36 6 হাতে কত রয়েছে 3, 4 6 24 আর 3-এ কত 27 7 হাতে কত রয়েছে 2, 4 1 4 আর 2 6। তাহলে দেখো মিলে যাচ্ছে। তাহলে 4-এ কত হচ্ছে, হচ্ছে কিন্তু এই যে হচ্ছে কিন্তু 676, ঠিক আছে। মূলধনটাকে আমি এইখানে লিখছি। তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি 164, তাহলে আমরা এখানে কেটে পাচ্ছি কত 164। একইভাবে আবার সেই এখানেও কাটবে, তাহলে কাটলে কত হবে 169 কে 169, এই পুরোটাকে যদি আমি ভাগ করি তাহলে হবে কত 164। এবারে চলো আমরা গুণ করব, গুণ করলেই আমাদের কি হয়ে যাবে, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমি এই গুণগুলোকে মুছে দিচ্ছি। তাহলে দেখো 169 আর 164 আর 79-কে গুণ করলে কত হয় 164 আর 79-কে দেখি গুণ করলে কত হয় 9 4 36 6 হাতে কত রয়েছে 3 রয়েছে। আবার দেখো 9 আর 6 কত 54, আর 3-এ কত হবে 57 7 হাতে কত রয়েছে 5, 9 কে 9 আর 5-এ 14। আবার দেখো 7 4 28 8 হাতে কত রয়েছে 2, 7 6 42 আর 2-এ কত হবে 42 আর 2 44, 4 হাতে কত রয়েছে 4, 7 1 7 আর 4-এ হবে 11। তাহলে এখানে হচ্ছে 8 আর 7-এ 15 আর 5 আবার হাতে রয়েছে 1, 4 4 8 আর 1 9 2 1, 12,956। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 12,956 টাকা। ওকে, আবার একইভাবে এইখানে আবার গুণ করবে, যে 164 আর 90-কে গুণ করলে কত হয় দেখি 164 আর আচ্ছা আমি 9-কে আগে গুণ করি, ঠিক আছে। 9 4-এ কত হচ্ছে 36 6 হাতে কত থাকছে 3, আবার দেখো 9 আর 6 54 আর 3-এ কত 57 7 হাতে কত রয়েছে 5, আবার 9 কে 9 আর 5-এ কত 14, আর শূন্যটাকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 14,760 টাকা। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তো 9-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা করব 10-এর দাগ। তাহলে দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা। 10-এর দাগের অঙ্কেও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে। চলো 10-এর দাগের অঙ্কে কী বলে দিয়েছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। আর বলে দিয়েছে বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লভ্যাংশ দিয়েছে। আচ্ছা, তাহলে তোমরা খুব ভালো করে দেখবে। প্রথমে নিয়ামত চাচা বাড়ি থেকে কত টাকা এনেছে 30,000 টাকা, তাই তো। নিয়ামত চাচা বাড়ি থেকে এনেছে কত 30,000 টাকা, ঠিক আছে। এবং 30,000 টাকা থেকে যে লাভটা পাবে, ভাবো 30,000 টাকা থেকে লাভ পাচ্ছে 2,000 টাকা ধরে নাও। এই যে 2,000 টাকা লাভটা পাচ্ছে, এটা বলে দেয়নি, আমি আন্দাজে ধরে নিচ্ছি, এটা 12 মাসে পাবে। তাহলে এই 12 মাসের লাভটা 1 মাসে পেতে গেলে কি করতে হবে, 30,000-কে কী করতে হবে 12 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল। তাহলে 12 মাসের লাভকে যদি 1 মাসে পেতে হয় তাহলে কি করতে হবে 12 দিয়ে গুণ করতে হবে। যে টাকাটা আগে আনছিল তাকে 12 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে, মানে 12 গুণ টাকা ইনভেস্ট করতে হবে ব্যবসাতে, ঠিক আছে। তাহলে দেখবে আগের অঙ্কতে আমি কি লিখেছিলাম, 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে প্রয়োজনীয় মূলধন হবে কত। আচ্ছা, এবারে আমি আর অত বড় করে লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই লিখবে যে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে করবি দিদি আছে, তাই তো প্রথম নামটা, না নিয়ামত চাচা, নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন। আমি অত বড়বার লিখছি না, আমি শুধু এইটুকু নিয়ে লিখছি যে নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন। দেখো আমি শুধু এইটুকু নিয়ে লিখছি, ঠিক আছে। প্রয়োজনীয় মূলধন আমি শুধু এইটুকু নিয়ে লিখছি। তোমরা কিন্তু পুরো লিখবে, যে কীরকমভাবে লিখবে তোমরা কিন্তু কি লিখবে বলো তো, লিখবে কিন্তু 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন হবে, এইভাবে লিখবে, ঠিক আছে।
কিন্তু আমি এরকমভাবে লিখছি। তারপরে দেখো নিয়ামত চাচা তো হয়ে গেল, তারপরের জন যে রয়েছে তার নাম কি, করবি দিদি, তাই তো। তাহলে আবার আমরা লিখবো কি, করবি দিদির আমরা এইভাবে লিখবো, করবি দিদির কি লিখবো, প্রয়োজনীয় মূলধন। তোমরা কিন্তু এইভাবে লিখবে না, তোমরা লিখবে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে করবি দিদির প্রয়োজনীয় মূলধন, ঠিক আছে, এইভাবে লিখবে। আচ্ছা দেখো, নিয়ামত চাচা বাড়ি থেকে কত টাকা এনেছে, 30,000 টাকা। প্রথমেই এনেছে কত, 30,000। এবং যে ইনকামটা হবে, যে লাভটা হবে, সেটা 12 মাসের। কিন্তু সেটাকে যদি 1 মাসে পেতে চায় তাহলে কি করতে হবে, 1 মাসে পেতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। তারপরে একইভাবে দেখো করবি দিদিও ঠিক ওই একই তো, বাড়ি থেকে কত টাকা এনেছে করবি দিদি, দেখো বলেই দিয়েছে, করবি দিদি বাড়ি থেকে এনেছে 50,000। তাহলে 50,000 টাকা থেকে যে ইনকামটা হবে 12 মাসের ইনকাম, সেটাকে যদি 1 মাসে পেতে চায় তাহলে কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তারপরে দেখো কি বলে দিয়েছে, 6 মাস পরে, খুব ভালো করে দাগ দেবে তোমরা, 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা আনলো, ব্যবসায় আরও টাকা ঢাললো। কত টাকা ঢাললো, টাকা বলে দিয়েছে 40,000 টাকা। কত মাস পরে, 6 মাস পরে। তাহলে তোমরাই বলো, 6 মাস পরে 12 মাসের মধ্যে কেউ যদি 6 মাস পর টাকা ব্যবসায় ঢালে, 6 মাস পর টাকা ব্যবসায় ঢালে 12 মাসের মধ্যে, তাহলে ওই টাকাটা ব্যবসায় আর কত মাস খাটবে, তোমরা বলো তো, আর কত মাস খাটবে। 6 মাস পরে টাকাটা ঢালছে, তাহলে প্রথম 6 মাস টাকাটা কি খাটলো না, পরের 6 মাস টাকাটা খাটবে। তাহলে 12 মাসের মধ্যে 6 মাস পরে যদি কেউ ব্যবসায় টাকা দেয়, তাহলে ব্যবসায় টাকাটা খাটবে বাকি পরের 6 মাস, ঠিক আছে। যেমন আগের বারের অঙ্কে কি বলেছিল, 5 মাস পর টাকা ব্যবসায় ঢালছিল, তার মানে ব্যবসায় টাকাটা খাটছিল ক মাস, 7 মাস। এখানেও ঠিক তেমনই, দেখো এখানেও ঠিক তেমনই, যেহেতু ব্যবসায় টাকা ঢালছে তাই জন্য যোগ, ঠিক আছে। ব্যবসায় টাকা ঢালছে মানে ব্যবসায় টাকা আসছে, কত টাকা আসছে, 50,000 টাকা, তাই তো। 50,000 টাকাই তো বলে দিয়েছে, দেখে নিই তো, না 40,000 টাকা। 40,000 টাকা ব্যবসায় ঢালছে, এবং এই টাকাটা কত মাস খাটবে, 6 মাস। তাহলে এই 6 মাসের লাভটা যদি 1 মাসে পেতে চাই, 40,000 টাকা থেকে যে ইনকামটা হবে সেটা তো কি, কত মাস খাটছে, 6 মাস। সেটা তো 6 মাসের ইনকাম, সেটাকে আমি যদি 1 মাসে পেতে চাই তাহলে কি করব, 6 দিয়ে গুণ করব। 6 মাসের ইনকাম 1 মাসে পেতে চাই, তাহলে 6 দিয়ে গুণ করব। বোঝা গেল? একইভাবে তোমরা আবার এখানে দেখো, করবি দিদি কি করছে, ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছে। তাহলে ব্যবসায় টাকা ঢাললে যোগ, তুলে নিলে বিয়োগ। বোঝা গেল? কত টাকা তুলে নিচ্ছে, 10,000। কত মাস পরে, 6 মাস পরে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে চলো এবার আমরা এখানে গুণ করব। তাহলে দেখো 3 12 কত, 36। আর এখানে দেখো কটা শূন্য, 4টে, 1 2 3 4টে। আবার এই দিকে দেখবে কিন্তু 4 আর 6 কত হচ্ছে, 24। 1 2 3 4টে, 1 2 3 4টে। তাহলে দেখি এবার যোগ করে এখানে কত হচ্ছে, 4টে শূন্য, আর এখানেও দেখো 4টে শূন্য, ঠিক আছে। তাহলে এখানে আমি বসাবো কত, 1 2 3 4টে। আর দেখো 4 আর 6 কত, 10-এর শূন্য হাতে আছে 1, তাহলে 2 আর 5, 2 আর 3 5 আর 1 কত হচ্ছে 6। তাহলে 1 2 3 4 5, তার মানে 6 লাখ টাকা কিন্তু ব্যবসায় বিনিয়োগ করতে হবে। 6 লাখ টাকা, 6 লাখ টাকা যদি নিয়ামত চাচা ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে কিন্তু যে ইনকামটা হচ্ছে 12 মাসের ইনকাম, সেটাকে 1 মাসে ইনকাম করা সম্ভব, ঠিক আছে। একইভাবে আমরা এই দিকটাতেও করব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখো। তাহলে এখানে 5 আর 12 কত হবে, 60 হবে। আর 1 2 3 4টে, 1 2 3 4 বিয়োগ। এবারে দেখো, তাহলে এদিকে দেখবে 10,000 আর 6কে যদি আমরা এখানে গুণ করি, বিয়োগ চিহ্ন দেবো, দিয়ে গুণ করলে কত হবে, হবে কিন্তু 60,000, তাই তো। তাহলে চলো আমরা এবার এখান থেকে বিয়োগ করব। তাহলে দেখো 6 লাখ থেকে 60,000কে বিয়োগ করলে আমরা কত পাবো, 5,40,000 টাকা, ঠিক আছে। তাহলে 12 মাসের লাভ যদি 1 মাসে পেতে হয়, তাহলে করবি দিদিকে বাড়ি থেকে কত টাকা এনে ইনভেস্ট করতে হবে, ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করতে হবে, 5,40,000 টাকা। এইবারে দেখো ওরা ব্যবসা করে বছরের শেষে কত টাকা ইনকাম করেছে। দেখো ওরা বলে দিয়েছে ব্যবসা করে বছরের শেষে ইনকাম করেছে কত, 19,000 টাকা, ঠিক আছে। তাহলে কে কত টাকা লাভ নেবে, তাহলে কে কত লাভ নেবে, যে বেশি টাকা বাড়ি থেকে এনেছে সে বেশি লাভ নেবে, যে কম টাকা এনেছে সে কম লাভ নেবে।
ঠিক আছে, মানে মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত করবি দিদির কি লিখবো আমরা, মূলধনের অনুপাত। ঠিক আছে, মূলধনের অনুপাত। তাহলে বলো মূলধনের অনুপাত কত হবে, তোমরা খুব ভালো করে দেখে বলবে। নিয়ামত চাচার মূলধন কত, নিয়ামত চাচাকে বাড়ি থেকে আনতে হবে কত, 6 লক্ষ টাকা। তাহলে আমরা দেখো এখানে লিখবো 2 3 4 5। ঠিক আছে, আর করবি দিদিকে কত টাকা আনতে হবে, 5,40,000। 1 2 3 4টে শূন্য। ঠিক আছে, তাহলে কি কি কাটা যাবে দেখো এখান থেকে, 1 2 3 4টে শূন্য কাটবে এখান থেকে, 1 2 3 4টে শূন্য কাটবো। তাহলে দেখো এখানে পড়ে থাকছে কত, 60:2। এখানে দেখো কত পড়ে থাকছে, 54। 9 দিয়ে কাটাকুটি করবো তাহলে কত হবে, আচ্ছা 6 দিয়ে করবো, 6 দিয়ে 60কে ভাগ করলে কত হবে 10, 6 দিয়ে 54কে ভাগ করলে কত হবে, 6 9 54। তাহলে এই অনুপাতে আমরা ভাগ করব টাকাটা, যে লাভটা হবে, তাই তো। তাহলে প্রথমেই আমরা কি লিখবো, প্রথমেই আমরা কিন্তু লিখবো নিয়ামত চাচার লভ্যাংশ, নিয়ামত চাচার লভ্যাংশ। ঠিক আছে, নিয়ামত চাচার লভ্যাংশ কত হবে, খুব ভালো করে দেখবে। টোটাল লাভ কত হয়েছে, 19,000। তার মধ্যে নিয়ামত চাচা মানে কোনটা, 10, লিখবো 10। নিচে কত লিখবো, 10 আর 9কে যোগ করে লিখবো কত, 19। তাহলে দেখো 19 19 দিয়ে এইটাকে ভাগ করলে, 19,000কে ভাগ করলে কত হবে, হবে কিন্তু 1,000। তাহলে এই 1,000 আর 10কে গুণ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 10,000। তাহলে আমরা এখানে কত পাচ্ছি কিন্তু 10,000 টাকা। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখো, নিয়ামত চাচার লভ্যাংশ তো হয়ে গেল। এইবারে আমরা কার লভ্যাংশ করব, করবি দিদির লভ্যাংশ। ঠিক আছে, করবি দিদির লভ্যাংশের নিচে আমি কমা দিচ্ছি। তাহলে দেখো 19,000 টাকা টোটাল ইনকাম, টোটাল লাভ হয়েছে। তার মধ্যে করবি দিদির ভাগ কত, 9, নিচে কত লিখবো, 19। তাহলে চলো আমরা এবারে কাটাকুটি করি। এখান দিয়ে কাটলে কত হবে, এটাকে কাটলে হবে 1,000, আর এই 1,000-এর সঙ্গে 9কে গুণ করলে কত হবে, 9,000। তাহলে এই তো হয়ে গেল লভ্যাংশ বের করা। নিয়ামত চাচার লভ্যাংশ কত, 10,000, আর করবি দিদির 9,000। ব্যাস হয়ে গেল, 10-একটা শেষ। তো এবারে আমরা চলে যাব 11 দাগে। তো দেখো এবারে আমরা করব 11 দাগের অঙ্কটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বলে কিন্তু তোমরা স্টার মার্কিং করে রাখবে বইয়ের মধ্যে। দেখো 11 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে, তাহলে দেখো 4 মাস পরে যেই যোগ দিচ্ছে ব্যবসায়, আমি কি বললাম, এই ধরনের কারবারকে আমরা কি বলবো, মিশ্র অংশীদারি কারবার। যখন ঠিক বছরের মাঝখানে কেউ একজন ঢুকে পড়ছে, কেউ বছরের মাঝখানে হুট করে কোনো টাকা দিচ্ছে তখন। ঠিক আছে, তাহলে 81,000 টাকা নিয়ে তাদের বন্ধু পিটার কি করলো, ব্যবসায় যোগ দিল। ঠিক আছে, এবারে দেখো বলে দিয়েছে শ্রীকান্ত ও সৈফুদ্দিন সেই টাকাটাকে কি করলো, তাদের মূলধনের অনুপাতে ভাগাভাগি করে নিল। এইবারে বলে দিয়েছে বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে দেখি, তাই তো। তাহলে দেখো প্রথমে দুজন ব্যবসা করছিল, 2 বন্ধু মিলে। সেই 2 বন্ধুর নাম কি, তাহলে সেই 2 বন্ধুর নাম কি, দেখো সেই 2 বন্ধুর নাম কিন্তু হলো শ্রীকান্ত এবং সৈফুদ্দিন। এই দুজন মিলে ব্যবসা করছে। এবারে বছরের মাঝখানে, মানে মাঝখানে ঠিক নয়, 4 মাস পরে একজন বন্ধু ঢুকে পড়েছে, তার নাম কি, পিটার। আচ্ছা, পিটার কত টাকা নিয়ে এসেছে বলো তো, পিটার কিন্তু 81,000 টাকা নিয়ে এসেছে, ব্যবসায় ঢুকবে বলে 81,000 টাকা নিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে প্রথমে কোন দুজন বন্ধু ব্যবসা করছিল, শ্রীকান্ত আর সৈফুদ্দিন। হুট করে 4 মাস পরে পিটার এসে বলল আমিও ব্যবসা করব। পিটার বলল কি, যে আমিও ব্যবসা করব। শ্রীকান্ত আর সৈফুদ্দিনকে বলল আমাকে ভাই তোরা একটু ব্যবসায় নে না রে। পিটার বলছে আমাকে একটু ব্যবসায় নে না রে ভাই, আমি তোদেরকে 81,000 টাকা দেবো। তো শ্রীকান্ত আর সৈফুদ্দিন রাজি হয়ে গেল, এই 81,000 টাকা দিচ্ছে বলে কথা, রাজি হয়ে গেল। ঠিক আছে, এইবারে এই টাকাটা পিটার কাকে দেবে, প্রথমে যে দুজন ব্যবসা করছিল শ্রীকান্ত আর সৈফুদ্দিন, এদের দুজনকে 81,000 টাকা দেবে, এবং 81,000 টাকা শ্রীকান্ত আর সৈফুদ্দিন কিন্তু নিজেদের মধ্যে কি করবে, ভাগাভাগি করে নেবে। কেমনভাবে ভাগাভাগি করবে,
ওদের মূলধনের অনুপাতে। বোঝা গেল? তাহলে সেটাকেই দেখো আমরা কি এরকমভাবে লিখবো কিন্তু শ্রীকান্ত ও সইফুদ্দিনের মূলধনের অনুপাত। ঠিক আছে, এই অনুপাতে কি করবে? ভাগাভাগি করে নেবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি লিখলাম? শ্রীকান্ত ও সইফুদ্দিনের মূলধনের অনুপাত। আচ্ছা দেখি তো, শ্রীকান্ত বাড়ি থেকে কত টাকা এনেছে? 2,40,000। 2 লক্ষ কত? 40,000। ঠিক আছে, 2,40,000। আর সইফুদ্দিন বাড়ি থেকে কত টাকা এনেছে? এনেছে কিন্তু 3 লক্ষ টাকা। ঠিক আছে, 3 লক্ষ টাকা এনেছে। তাহলে এদের মূলধনের অনুপাত দেখি কত হবে। দেখো এখান থেকে 4টে শূন্য যদি কেটে যায়, তাহলে এখান থেকেও কি হবে? 4টে শূন্য কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত? 24 কত থাকবে? 30। তাহলে 24 আর 30কে কি দিয়ে আমরা কাটাকুটি করব? 6 দিয়ে। তাহলে দেখো কত হবে? 6 4 24, 6 5 30। তাহলে এখানে আমরা পাবো কত? 4:5। এইটা কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত ও সইফুদ্দিনের মূলধনের অনুপাত আমরা কত পাচ্ছি? 4:5। এইবারে পিটার 4 মাস পরে এসে বলছে শ্রীকান্ত আর সইফুদ্দিনকে যে ভাই আমাকে ব্যবসাতে নে। তখন পিটার যখন ব্যবসাতে ঢুকে পড়ছে, তখন পিটার কত টাকা দিচ্ছে এই শ্রীকান্ত আর সইফুদ্দিনকে? ব্যবসায় তো ঢুকতে গেলে টাকা লাগে, তাই না? তাহলে শ্রীকান্ত আর সইফুদ্দিন টাকা চেয়েছে পিটারের কাছে। পিটার 81,000 টাকা কিন্তু এদের দুজনকে দিয়েছে। এইবারে এই 81,000 টাকাকে এরা দুজন কিভাবে ভাগ করে নেবে? এই অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে চলো সেটাকেই আমরা এখানে লিখবো। তাহলে দেখো আমি এখানে প্রথমে কি লিখবো কিন্তু শ্রীকান্ত পাবে। তাহলে দেখো শ্রীকান্ত কত পাবে এই 81,000-এর মধ্যে? এখানে তো 81,000 পিটার দিচ্ছে, সেটাকে ভাগাভাগি করবে। এখানে শ্রীকান্তর ভাগ কত? 4। আচ্ছা নিচে কত লিখবো আমরা? দেখো 4 আর 5কে যোগ করে নিয়ে আমরা কত লিখবো? 9 লিখবো, তাই না? তাহলে দেখো এখানে কি হবে? 9 9 9 9 81। আর এখান থেকে যদি 3টে শূন্য বাদ দিই, তাহলে 3টে শূন্য এখানে বসে যাবে। তাহলে দেখো 9 4 কত হচ্ছে? 36। আর এখানে দেখো 3টে শূন্য, অতএব হচ্ছে কত? 36,000 টাকা। তাহলে পিটার যখন এদের দুজনকে টাকাটা দেবে, তখন শ্রীকান্তর ভাগ্যে কত টাকা জুটবে? শ্রীকান্ত পাবে 36,000। একইভাবে এবারে দেখবো সইফুদ্দিন কত পাচ্ছে। ঠিক আছে, সইফুদ্দিন পাবে কত টাকা? দেখি পায় সইফুদ্দিন ওই 81,000-এর মধ্যে থেকে। তাহলে এই লিখবো আমরা কত? 81। সেখানে সইফুদ্দিনের ভাগ কত? 5/9। তাহলে চলো কাটাকুটি করি। একইভাবে এটাকে কাটলে কত হবে? 9,000 হবে। তাহলে 9,000 আর 5 9,000 আর 5 কত হবে? 45,000। ঠিক আছে, তাহলে ওই 81,000 টাকা কি করবে? দুজনে ভাগাভাগি করে নেবে। শ্রীকান্ত আর সইফুদ্দিন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। শ্রীকান্তর ভাগ্যে কত? 36,000। সইফুদ্দিনের ভাগ্যে কত? 45,000। আর পিটার কিন্তু ব্যবসার মধ্যে ঢুকে গেল। বোঝা গেল? পিটার কিন্তু কি হলো? ব্যবসার মধ্যে ঢুকে গেল। এইবারে অঙ্কটা কিন্তু মিশ্র অংশীদারি কারবার। কেন মিশ্র অংশীদারি কারবার? কারণ বছরের মাঝখানে 4 মাস পরে একজন টাকা দিচ্ছে। যখনই বছরের মাঝখানে কেউ 4 মাস পরে, 3 মাস পরে, 5 মাস পরে কেউ টাকা তুলে নেবে বা টাকা ব্যবসায় ঢালবে, তখনই সেটা কিন্তু মিশ্র অংশীদারি কারবার। যেহেতু 4 মাস পর ব্যবসায় টাকা ঢালছে 81,000, তাই জন্য এটা মিশ্র অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবারে আমি তোমাদেরকে কি বলেছি? 1 বছরের লাভ 1 মাসে পেতে হলে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করতে হবে সেইটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি কি বললাম? 1 বছরের লাভ মানে 12 মাসের লাভ যদি 1 মাসে পেতে হয়, তাহলে কত টাকা ব্যবসায় ইনভেস্ট করতে হবে বা বিনিয়োগ করতে হবে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে প্রথম জন কে রয়েছে? শ্রীকান্ত। আচ্ছা শ্রীকান্ত ব্যবসা করবার সময় বাড়ি থেকে কত টাকা এনেছিল? 2,40,000। দেখো এখানেই লেখা রয়েছে। এই 2,40,000 টাকা কিন্তু ব্যবসায় ঢেলেছিল শ্রীকান্ত। এইবারে এই 2,40,000 টাকা খাটিয়ে, ভাবো আমি আন্দাজে ধরে নিচ্ছি, 2,40,000 টাকা খাটিয়ে মাস গেলে ভাবো বছরের শেষে ইনকাম হয় 1,000 টাকা। ধরে নিচ্ছি 12 মাসে ইনকাম হয় 1,000 টাকা। 2,40,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে বছরের শেষে মানে 12 মাসে 1 বছরে ইনকাম হয় 1,000 টাকা।
1000 টাকা বলে দেয়নি, আমি আন্দাজে ধরে নিলাম। এইবার এই 1000 টাকা যদি 1 মাসে পেতে হয় তাহলে কি করতে হবে? এটা 12 মাসে পাচ্ছে 1000, যদি 1 মাসে পেতে হয় কি করতে হবে? 2,40,000 টাকা আর আনলে কিন্তু চলবে না, তার 12 গুণ টাকা আনতে হবে। মানে 2,40,000-এর সঙ্গে কি করতে হবে? 12 গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা লিখব কি? শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন। দেখো আমরা লিখব কি? শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন। তার আগে কিন্তু তোমরা যে জিনিসটা লিখবে সেটা কি বলো তো? 12 মাসের লাভ 1 মাসে পেতে গেলে শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন হবে, এরকমভাবে কিন্তু লিখবে। আমি শর্টে লিখছি, হ্যাঁ, শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন। তোমরা চাইলে শর্টেও লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে দেখো শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন কত হবে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো 2,40,000 টাকা কিন্তু ও ব্যবসার শুরুতে দিয়েছিল, কিন্তু 2,40,000 টাকা দিলে তো হবে না। 1 মাসে যদি লাভ পেতে হয় তাহলে তার 12 গুণ টাকা দিতে হবে। তাহলে আমি কি করব? ইন্টু 12। বোঝা গেল? তাহলে 2,40,000 টাকা শ্রীকান্ত ব্যবসাতে দিয়েছিল, তাই তো? এইবারে কিন্তু তোমরা খুব ভালো করে ব্যাপারটা বুঝবে, খুব ভালো করে বুঝবে। দেখো তারপরে 4 মাস পরে কি হলো? 4 মাস পরে দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ, 4 মাস পরে কি হলো? পিটার এসে 81,000 টাকা ব্যবসায় দিল এবং সেই টাকাটাকে কি করলো? শ্রীকান্ত আর সৈফুদ্দিন নিজেদের মধ্যে কি করলো? ভাগাভাগি করে নিল। ঠিক আছে, তাহলে যদি শ্রীকান্ত এই 36,000 টাকাটাকে আবার ব্যবসায় ঢালে, শ্রীকান্ত পেয়েছে কত? শ্রীকান্ত পেয়েছে কিন্তু 36,000 টাকা, তাই না? পিটারের থেকে নিয়েছে 36,000 টাকা। এই 36,000 টাকাকে যদি শ্রীকান্ত আবার ব্যবসাতে ঢালে তাহলে সেই 36,000 টাকা ঢেলে নিশ্চয়ই কিছু না কিছু তো লাভ করবে। 36,000 টাকাটাকে ঢেলে ব্যবসায় ঢেলে নিশ্চয়ই কিছু না কিছু তো লাভ করবে। আমি আন্দাজে ধরে নিচ্ছি, ঠিক আছে, আমি আন্দাজে ধরে নিচ্ছি 36,000 টাকাকে ব্যবসায় ঢেলে 500 টাকা লাভ করবে। এবং সেই লাভটা কত মাসে করবে? 500 টাকা লাভ 4 মাস পরে কিন্তু পেয়েছে এই টাকাটা। এই 36,000 টাকাটা কিন্তু শ্রীকান্ত পেয়েছে 4 মাস পরে, কারণ পিটার তো 4 মাস পরে ব্যবসায় ঢুকেছে, তাই না? তাহলে 12 মাসের মধ্যে 12টা মাসের মধ্যে 4 মাস পরে শ্রীকান্ত পেয়েছে 36,000 টাকাটা। তাহলে এই 36,000 টাকাকে যদি শ্রীকান্ত ব্যবসায় খাটায় তাহলে আর কত মাস টাইম আছে খাটানোর? আর কত মাস খাটাবে শ্রীকান্ত? খাটাবে কিন্তু আর 8 মাস। 12 মাসের মধ্যে 4 মাস অলরেডি পেরিয়ে গেছে। 4 মাস পরে কিন্তু পিটার এসে 81,000 দিয়েছে, তার মধ্যে 36,000 শ্রীকান্তর ভাগ্যে জুটেছে। সেই 36,000 যদি শ্রীকান্ত ব্যবসায় খাটায় মাত্র আর 8 মাস খাটাতে পারবে। ঠিক আছে, এবং 8 মাস খাটিয়ে আমি ধরে নিচ্ছি, আন্দাজে ধরছি, শ্রীকান্ত 5,000 টাকা লাভ করবে। ঠিক আছে, এই 36,000 টাকাটাকে খাটিয়ে 8 মাস খাটিয়ে 500 টাকা লাভ করবে। তাহলে 8 মাসে 500 টাকা লাভ করবে। যদি এই লাভটা 1 মাসে পেতে হয়, 8 মাসের বদলে 1 মাসে পেতে হয়, তাহলে কি করতে হবে? 500 টাকা কিন্তু যদি 8 মাসে 500 টাকা, এটাকে যদি 1 মাসে পেতে হয় 500 টাকা, তাহলে কি করতে হবে? তাহলে যে মূলধনটা বিনিয়োগ করছে তার 8 গুণ টাকা বিনিয়োগ করতে হবে। ঠিক আছে, কারণ 8 মাসে 500 টাকা পাচ্ছে লাভ। তাহলে 8 মাসের এই লাভটাকে যদি 1 মাসে পেতে হয় তাহলে কিন্তু এই টাকাটার 8 গুণ টাকা কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। ঠিক আছে, কিন্তু এইবারে সবাই বইয়ে দাগ দেবে। এতটা সবাই বুঝতে পেরেছ? এইবারে কিন্তু সবাই বইয়ে দাগ দেবে। কিন্তু এই 36,000 টাকা যেটা শ্রীকান্ত পেয়েছে পিটারের থেকে, সেইটাও ব্যবসাতে ঢালছে না। কি করে বুঝলাম? দেখো সবাই কিন্তু দাগ দেবে। বলে দিয়েছে 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা, দাগ দেবে খুব ভালো করে, সেই টাকা তুলে নেন। মানে এই টাকাটা যেটা পেয়েছে 36,000, সেই টাকাকে ব্যবসায় দিচ্ছেই না, ব্যবসায় বিনিয়োগ করছে না, বা ব্যবসায় কিন্তু এই 36,000 টাকাকে খাটাচ্ছেই না, তুলে নিচ্ছে। মানে কি? বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তুলে নেওয়া মানে কি? বাড়ি নিয়ে চলে যাচ্ছে। যদি ব্যবসায় খাটাতো তাহলে আমি এখানে কি করতাম? প্লাস।
আর যদি কেউ ব্যবসা থেকে টাকা তুলে নিয়ে বাড়ি চলে যায়, তার মানে কি ব্যবসা থেকে টাকা তো কমে যাচ্ছে, তাই না? তাহলে ব্যবসার টাকা কমে যাচ্ছে মানে কি মাইনাস। বোঝা গেল? ব্যবসায় যখনই কেউ টাকা ঢালবে প্লাস করব, ব্যবসা থেকে যেই টাকা তুলে নেবে মাইনাস করব। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে সবাই। তাহলে চলো এবারে এখানে দেখি তাহলে ওর প্রয়োজনীয় মূলধনটা কত হবে। তাহলে দেখো 24 আর 12কে আমি যদি দেখো এখানে গুণ করি তাহলে কত হবে? 24 আর 12কে গুণ করলে হবে 48, আর এখানে হবে 24 288, আর এখানে কটা শূন্য? 1 2 3 4, 1 2 3 4, তার থেকে বিয়োগ যাবে 8 আর 36কে যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হবে? 8 6 48-এর 8, হাতে কত রয়েছে? 4, 8 3 24 আর 4 কত হবে? 28। এখানে 1 2 3 শূন্য, তাই তো? তাহলে দেখি এখান থেকে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে। তাহলে দেখি এখান থেকে আমরা এটাকে বিয়োগ করি, এখানে দেখো 4টে শূন্য রয়েছে, আর এখানে দেখো রয়েছে 2 8 8 3টে শূন্য। তাহলে দেখি বিয়োগ করলে কত হচ্ছে। বিয়োগ করলে হচ্ছে কিন্তু 2, ঠিক আছে? এখানে 8 আর 1 কত হবে? 9, তাহলে এখানে আবার হবে কত? 9, এখানে 1 চলে আসলে কত হবে? 3 হবে 5, তাহলে এইটা হবে কত হবে? 25,92,000। 25,00,000 কত? 92,000। বোঝা গেল? তাহলে এইটা হলো কিন্তু কি, এটা কার মূলধন? এটা হলো কিন্তু শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন। ঠিক আছে? তাহলে শ্রীকান্তকে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে এই টাকাটা কিন্তু মূলধন বিনিয়োগ করতে হবে। এইবারে ঠিক একইভাবে কিন্তু আমরা করব। কার করব? সইফুদ্দিনের। সইফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন। ঠিক আছে? সইফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন। ঠিক আছে? ঠিক একইভাবে সইফুদ্দিন বাড়ি থেকে কত টাকা এনেছিল? দেখো 3 লক্ষ টাকা। সেই 3 লক্ষ টাকা থেকে যে লাভটা হবে, ঠিক আছে, 3 লক্ষ টাকা থেকে যে লাভ হবে, পাবো 3 লক্ষ টাকা থেকে আমি ধরে নিচ্ছি 12 মাসে লাভ হবে 1,000 টাকা। 12 মাসে লাভ হবে 1,000 টাকা। এই 12 মাসের লাভকে 1 মাসে পেতে গেলে কি করতে হবে? যে টাকা বাড়ি থেকে এনেছে তার 12 গুণ টাকা আনতে হবে। বোঝা গেল? একইভাবে দেখো তাছাড়া কিন্তু সইফুদ্দিন আরেকটা টাকা কিন্তু পাচ্ছে 4 মাস পরে, যখন পিটার ব্যবসাতে যোগ দিচ্ছে। 4 মাস পরে তো পিটার ব্যবসাতে ঢুকছে না, তখন সইফুদ্দিনকে 45,000 টাকা কিন্তু দিচ্ছে। 81,000 টাকা টোটাল দিয়েছে, তার মধ্যে 45,000 টাকা কার ভাগ্যে জুটেছে? সইফুদ্দিনের ভাগ্যে। তাহলে সইফুদ্দিন পাচ্ছে কত? 45,000। এই 45,000টা যদি সইফুদ্দিন ব্যবসায় খাটাতো তাহলে ক মাস খাটাতো ব্যবসায়? টোটাল তো 1 বছর মানে 12 মাস। তাহলে 12 মাসের মধ্যে তোমরাই বলো কতদিন ব্যবসায় খাটাতে পারতো? পিটার কিন্তু 4 মাস পরে ঢুকেছে, 4 মাস। তাহলে 4 মাস পরে 45,000 টাকা পেয়েছে সইফুদ্দিন। তার মানে সইফুদ্দিন কিন্তু এই 45,000 টাকাটাকে আর 8 মাস খাটাতে পারতো, তাই না? 8 মাস খাটাতে পারতো। 12 মাসের মধ্যে 4 মাস পরে ঢুকেছে মানে 8 মাস কিন্তু ব্যবসায় খাটাতে পারতো। এবং সেই 8 মাস খাটিয়ে এই 45,000 টাকাকে সইফুদ্দিন 8 মাস খাটিয়ে কিছু না কিছু তো একটা লাভ করতোই রে বাবা, কিছু না কিছু তো করতো। আমি জানি না কত লাভ করতো, আমি আন্দাজে ধরে নিচ্ছি 8 মাসে 200 টাকা লাভ করতো, আন্দাজে ধরলাম 8 মাসে 200 টাকা। এই 8 মাসের 200 টাকাটাকে যদি 1 মাসে পেতে হয়, যদি এই লাভটাকে যদি 1 মাসে পেতে হয়, 8 মাসে করছে 200 টাকা, যদি 1 মাসে পেতে হয় তাহলে কি করতে হবে? তখন কিন্তু 45,000 টাকার 8 গুণ টাকা ব্যবসায় আনতে হবে, তাই না? ঠিক আছে, এইবারে দেখো এই 45,000 টাকা যেটা সইফুদ্দিন পেয়েছে পিটারের থেকে, সেই 45,000 টাকাকে কিন্তু ব্যবসায় বিনিয়োগ করেইনি, ব্যবসায় ঢালেইনি। টাকাটা দাগ দিয়েছি, দেখেছো তোমরা আশা করি। মূলধনের অনুপাতে তুলে নিয়েছে, দেখো বলে দিয়েছে সেটা টাকাটাকে তুলে নিয়েছে। তাহলে তুলে নিলেই আমরা কি করব? বিয়োগ করব। আশা করি বুঝতে পারলে, আগেরটার বেলায় তো তাই করেছিলাম। তাহলে দেখো আমি এখানে করলে কত হবে? দেখো 3 আর 12 গুণ করলে কত হবে? 36। কটা শূন্য? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। আচ্ছা, 8 আর 5 কত? 40-এর শূন্য হাতে রয়েছে 4, 8 4 32, আর 4 কত হবে? 32 আর 4 হবে 36। শূন্য 1 2 3টে, 1 2 3টে। তাহলে চলো আবার আমরা বিয়োগ করব। ঠিক আছে, কত থেকে কত বিয়োগ করব? এই দেখো
36 লক্ষ থেকে 1 2 3 4 5, এই 36 লক্ষ থেকে 3,60,000কে আমরা কি করব, বিয়োগ করব। করলে কত হবে দেখি তো, সব শূন্য বসে যাবে, এখানে বিয়োগ করলে হবে 4, এই একটা এখানে হবে 4, হবে কত 2, 3 লক্ষ, এই 32,40,000 টাকা। তাহলে কত হবে, 32,40,000 টাকা। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। এইবারে দেখো লাস্ট যেজন রয়েছে, লাস্ট কে ঢুকেছে ব্যবসাতে, লাস্ট ঢুকেছে যে, তার নাম হলো কে, পিটার। তাহলে বলো পিটারের প্রয়োজনীয় মূলধন কত হবে। পিটারের প্রয়োজনীয়র নিচে আমি কমা কমা দিচ্ছি, মূলধনের নিচে কমা কমা দিচ্ছি। পিটার বাড়ি থেকে কত টাকা এনেছে, 81,000 টাকা। তো 81,000 থেকে নিশ্চয়ই কিছু না কিছু তো লাভ করবে, তাই তো? তাহলে এই 81,000 থেকে নিশ্চয়ই কিছু না কিছু লাভ করবে। আমি ধরে নিচ্ছি 81,000 খাটিয়ে 9,000 টাকা লাভ করবে। এই 9,000 টাকা লাভ কত মাসে করবে? পিটার কিন্তু এসেছে 4 মাস পরে, তার মানে ও ব্যবসায় থাকছে ক মাস, 8 মাস। তাহলে 8 মাসে লাভ করবে 9,000, কিন্তু এই লাভটা যদি 1 মাসে পেতে হয় তাহলে কি করতে হবে? তখন কিন্তু যে টাকাটা এনেছে তার 8 মাসের টাকা যদি 1 মাসে পেতে হয় তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে 8 একে কত হচ্ছে 8, 8 একে কত হচ্ছে 64, আর এই 3টে শূন্য কিন্তু বসে যাবে। তাহলে এবারে দেখি 3 জনের মূলধন কত কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। শ্রীকান্তর এখন মূলধন কত হয়েছে, এই টাকাটা 25,92,000। সৈফুদ্দিনের এখন মূলধন কত হয়েছে, এই টাকাটা, ঠিক আছে। আর পিটারের এখন মূলধন কত হয়েছে, এই টাকাটা। তাহলে এবারে লাভ হলে এই অনুপাতে ভাগ করে নেবো, এই মূলধনের অনুপাতে। তাহলে চলো আমরা এবারে কি লিখবো, এখানে লিখবো কিন্তু 3 জনের মূলধনের অনুপাত, লিখবো কিন্তু 3 জনের, কি লিখবো, মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত, ঠিক আছে। তাহলে দেখি 3 জনের মূলধনের অনুপাত কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে। বলো প্রথম জন মানে শ্রীকান্তর মূলধন কত হয়েছে, 25,92,000 ইস টু দ্বিতীয় জনের মূলধন অর্থাৎ সৈফুদ্দিনের মূলধন কত হয়েছে, 32,40,000। তারপরের জন অর্থাৎ পিটারের মূলধন কত হয়েছে, 6,48,000। তাহলে কি কি কাটবে আমরা দেখো, কাটবো 3টে করে শূন্য, 1 2 3টে, 1 2 3টে, আবার এখানে দেখো 1 2 3টে। বোঝা গেল? এইবারে আমরা কত দিয়ে কাটবো, তো দেখো এবারে আমরা কত দিয়ে কাটবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। এখানে দেখো কত রয়েছে, 648। খুব ভালো করে কিন্তু দেখো, 648 4-এ কত হয় বলো তো, দেখো 4 8 32, 2 হাতে কত রয়েছে 3, 4 4 16, আর 3 19, 9 হাতে আছে 1, 4 6 24, আর 1-এ কত হচ্ছে 25। তাহলে দেখো হচ্ছে কত, 25,592। তাহলে এই দেখো 2,592 রয়েছে, দেখতে পেয়েছো? তাহলে দেখো 648 একে 648, 648 দিয়ে যদি আমি এইটাকে কাটি তাহলে আমরা কত পাবো, দেখো 4, ঠিক আছে। আবার দেখো 648 5-এ দেখি কত হয়, 648 আর 5-এ 5 8 40, 0 হাতে কত রয়েছে 4, 4 4 5 20, আর 4 24, 4 হাতে কত রয়েছে 2, 4 6 5 6 30, আর 2 32। তাহলে এখানে দেখো কত হচ্ছে 3240। তাহলে দেখো 3240কে আমি যদি 648 দিয়ে কাটি তাহলে কত পাবো, পাবো কিন্তু 5। তাহলে আমরা এখানে অনুপাত কত পাচ্ছি, অনুপাত পাচ্ছি কিন্তু 4:5 কত 1। তাহলে দেখো আমি এই 3 জনকেই কত দিয়ে কাটাকুটি করলাম, 648 দিয়ে, ঠিক আছে। 648 দিয়ে কাটাকুটি করলাম। এইবারে আমরা লাভগুলোকে ভাগাভাগি করে দেবো। তাহলে দেখো এখানে আমি প্রথমেই কি লিখবো, লিখবো শ্রীকান্তর লভ্যাংশ বা শ্রীকান্তর, আচ্ছা আমি শ্রীকান্তর লভ্যাংশ বলে লিখি, শ্রীকান্তর কি লিখবো, লভ্যাংশ। তাহলে দেখি কত লাভ পাবে শ্রীকান্ত, ঠিক আছে। শ্রীকান্তর লভ্যাংশ দেখি কত লাভ পাবে। টোটাল লাভ কত হয়েছে বইতে কিন্তু দেখবে 39,150। তাহলে দেখো আমরা এখানে লিখবো কিন্তু 39,150। সেখান থেকে শ্রীকান্তর ভাগ কত, 4। তাহলে আমরা উপরে লিখবো কত, 4। নিচে কত লিখবো, 4 আর 5 9, আর 1-এ কত 10। বোঝা গেল? চলো কাটাকুটি করি। তাহলে চলো কাটাকুটি করে দিই। দেখো নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য কাটবে। এবারে দেখো এইটার সাথে কাকে গুণ করবো, 4-কে। আমি একটু পরে একেবারে লাস্টে গুণ করছি, আগে আমি সবকটাকে লিখে ফেলি, ঠিক আছে। উপরের অংশটাকে আমি দেখো মুছে দিচ্ছি, প্রত্যেকের লাভগুলোকে আমি এবারে লিখবো। তো দেখো আমি এইগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ।
তো দেখো এবারে আমরা কার লাভ লিখবো, সৈফুদ্দিনের, তাই তো। তাহলে আমরা দেখো লিখবো সৈফুদ্দিনের লভ্যাংশ। তাহলে সৈফুদ্দিনের লভ্যাংশ কত হবে, টোটাল কত টাকা লাভ হয়েছে, 39,150, 39,150। তার মধ্যে সৈফুদ্দিন মানে কত, 5, ওপরে 5, নিচে কত হবে 10, একইভাবে নিচে একটা শূন্য পরে একটা শূন্য কাটবে। আবার দেখো পিটারের, এবারে হবে পিটারের, ঠিক আছে। পিটারের লভ্যাংশ দেখি তো কত হচ্ছে, লভ্যাংশের নিচে আমি কমা কমা দিলাম, ঠিক আছে, 39,150। এবারে পিটারের ভাগ কত, দেখো পিটারের ভাগ হলো কিন্তু দেখো এই দেখো 1, তাই না। তাহলে 1 লিখবো, নিচে কত লিখবো 10। তাহলে দেখো নিচে শূন্য পরে শূন্য কাটবে। চলো এবারে গুণগুলোকে আমরা করে ফেলি, ঠিক আছে। দেখো তাহলে 4 দিয়ে এই 5কে গুণ করলে 5 4 20, শূন্য হাতে কত রয়েছে 2। তারপরে দেখো 4 1 4 আর 2 কত হবে 6। আবার দেখো 4 9 কত 36, 6 হাতে কত থাকছে 3, তাই তো। আবার দেখো 4 3 12 আর 3 কত হচ্ছে 15। তাহলে কত পাচ্ছি আমরা, 15,660 টাকা। বোঝা গেল। এইবারে একইভাবে দেখো আমরা করব ওপরে আমরা গুণ করি, চলো। তাহলে 5 দিয়ে 5কে গুণ করলে কত হবে, 5 5 25, 5 হাতে কত থাকছে 5 5 25, 5 হাতে থাকছে এখানে 2, তাই তো। আবার দেখো 5 1 5 আর 2 কত হবে 7। আবার দেখো 5 9 45, 5 হাতে কত রয়েছে 4। আবার দেখো 5 5 3 15 আর 4 কত হবে 19। তাহলে হচ্ছে কত 19,575 টাকা। আর 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, এইটাই হবে। তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল কিন্তু অঙ্ক শেষ। তাহলে তিনজনের লভ্যাংশ আমরা পেয়ে গেলাম, শ্রীকান্তর 15,660, সৈফুদ্দিনের 19,575 আর পিটারের কত 3,915 টাকা। ব্যাস হয়ে গেল আমাদের এই অঙ্কটা শেষ। চলে যাব নেক্সট অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 12 দাগের অঙ্কটা। লাস্ট অঙ্ক বলে দিয়েছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তাহলে দেখো কয়েক মাস পর আবার ব্যবসায় ঢুকে পড়ছে টাকা, তার মানে মিশ্র অংশীদারি। এইবারে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে কয়েক মাস পর, আগের অঙ্কগুলোই কিন্তু বলে দিচ্ছিল 4 মাস পর, 6 মাস পর, 5 মাস পর। এখানে কিন্তু কত মাস পর সেটা বলেনি, শুধু বলেছে কয়েক মাস পর। 2-3 মাস পর হতে পারে, 5 মাস পর, 6 মাস পর হতে পারে, কত হতে পারে আমি জানি না। তারপরে দেখো বলে দিয়েছে বছরের শেষে ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুজন রয়েছে, অরুণ রয়েছে আর কে রয়েছে অজয়। এদের মধ্যে খুব ভালো করে দেখবে, অরুণ আবার ব্যবসার মাঝখানে 12,000 টাকা দিচ্ছে, কিন্তু কত মাস পরে দিচ্ছে বলেনি। তাহলে আমি তো জানি না, 3 মাস পরেও দিতে পারে, 2 মাস পরেও দিতে পারে, আবার 6 মাস পরেও দিতে পারে, আমি জানি না। তাহলে আমি আগে এখানে লিখে নেব, মনে করি অরুণ x মাস পরে ব্যবসায়, মনে করি অরুণ x মাস পরে ব্যবসায় 12,000 টাকা দিয়েছেন, ঠিক আছে। তাহলে এই যে 12,000 টাকাটা দিয়েছে সেটা কত মাস পরে দিয়েছে আমি তো জানি না, ধরে নিয়েছি x মাস পরে। তাহলে এইবারে আমরা কি বের করব, অরুণের যে প্রয়োজনীয় মূলধন সেটা বের করব। তাহলে দেখো আমরা এখানে লিখব কি অরুণের, দেখো আমরা এবার এখানে লিখব কি অরুণের প্রয়োজনীয় মূলধন, বলে দেখো আমরা এখানে লিখব। তোমরা কিন্তু খাতায় যদি এই রকমভাবে লেখো তাহলে কিন্তু খুবই ভালো হয়, যে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে, 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে অরুণের প্রয়োজনীয় মূলধন কত হবে। যদি এরকমভাবে লেখো তাহলে তো খুবই ভালো হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে অরুণের প্রয়োজনীয় মূলধন কত হবে, অরুণ কত টাকা বাড়ি থেকে এনেছে ব্যবসার জন্য, এনেছে কিন্তু 24,000 টাকা। তাহলে এই 24,000 টাকা থেকে যে লাভটা হবে সেই লাভটা হলো কিন্তু 12 মাসের লাভ, সারা বছরের লাভ।
সেইটাকে যদি 1 মাসে পেতে হয় তাহলে কি করতে হবে? 24,000 টাকা থেকে যে লাভ হবে, ধরে নিচ্ছি ভাবো 200 টাকা 150 টাকা লাভ হবে, এটা হলো 12 মাসের লাভ। এটাকে যদি 1 মাসে পেতে হয় তাহলে কি করতে হবে? 12 দিয়ে কিন্তু গুণ করতে হবে। বোঝা গেল? এইবারে দেখো ব্যবসার মাঝখানে ব্যবসা চলছে, ঠিক এই রকম সময় অরুণ আবার কিন্তু দেখো 12,000 টাকা ব্যবসায় নিয়োজিত করেছে, ব্যবসায় টাকা ঢেলেছে। দেখো ব্যবসায় টাকা ঢাললে যোগ চিহ্ন দেব, আর ব্যবসা থেকে যদি টাকা তুলে নেয় তাহলে কিন্তু এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। ব্যবসায় টাকা ঢেলেছে তাহলে আমরা কি করব? যোগ চিহ্ন দেব। আচ্ছা, কত টাকা ঢেলেছে ব্যবসাতে? 12,000 টাকা ঢেলেছে। বোঝা গেল? এবার এই 12,000 টাকাটা কতদিন পরে দিয়েছে ব্যবসাতে? দেখো বলে দিয়েছে, সেটা কিন্তু বইয়ের মধ্যে বলে দেওয়া নেই। ঠিক আছে? আচ্ছা বলো তো, যদি বলে দিত যে 4 মাস পরে, যদি বলতো যে 4 মাস পরে 12,000 টাকা দিয়েছে, যদি বলতো, তাহলে এই 12,000 টাকাটা ব্যবসাতে কতদিন ব্যবহৃত হতো যদি 4 মাস পরে টাকাটা দিত? খুব ভালো করে শুনবে, যদি 4 মাস পরে ব্যবসায় টাকা দিত তাহলে ব্যবসাতে টাকাটা কতদিন খাটতো? তাহলে ব্যবসাতে টাকাটা অবভিয়াসলি খাটতো 12 থেকে 4 বিয়োগ করব, কারণ 4 মাস পরে দিচ্ছে, তার মানে 8 মাস কিন্তু টাকাটা ব্যবসাতে খাটতো। কিন্তু এখানে 4 মাস বলেনি, এখানে এক্স মাস পরে বলেছে। তাহলে 4 মাস তো বলেনি, এক্স মাস পরে। তাহলে আমরা 4 বিয়োগ না করে কত বিয়োগ করব? এক্স। ঠিক আছে? বোঝা গেল? তাহলে কিন্তু খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে 12,000 টাকাটা দিচ্ছে, এই 12,000 টাকাটা কতদিন খাটবে? 12,000 টাকাটা কতদিন খাটবে ব্যবসাতে? 12 বিয়োগ এক্স মাস। এবং 12 বিয়োগ এক্স মাসে যে টাকাটা লাভ হবে সেটা যদি আমি 1 মাসে পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 12 বিয়োগ এক্স মাসে, মাস যদি 12,000 টাকাটাকে খাটাই তাহলে কিছু না কিছু তো লাভ হবে। সেই লাভটাকে আমি যদি 1 মাসে পেতে চাই তাহলে কি করতে হবে? এইটা দিয়ে গুণ করতে হবে, 12 মাইনাস এক্স দিয়ে, তাই না? 12 মাইনাস এক্স দিয়ে কি করব আমরা? গুণ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এতটা পুরো বুঝতে পেরেছো। ঠিক আছে? আশা করি এতটা বোঝা গেছে। তাহলে এই পরিমাণ টাকা কিন্তু হলো ওর মূলধন। ঠিক আছে? প্রয়োজনীয় মূলধন হলো কিন্তু এই টাকাটা। এইবারে একইভাবে আমরা করব কার মূলধন? এবারে অজয়ের করব। অজয়, তাহলে আমি দেখো এখানে লিখবো কি? অজয়ের প্রয়োজনীয় নিচে কমা কমা দিচ্ছি, মূলধনের নিচে কমা কমা দিচ্ছি। তাহলে দেখো অজয় বাড়ি থেকে কত টাকা এনেছে? দেখো 30,000 টাকা। তাহলে 30,000 টাকা এনেছে এবং সেই 30,000 টাকাটা 12 মাসের জন্য বিনিয়োগ করেছে, তাই তো? তাহলে 12 মাসে বিনিয়োগ করে যে লাভ হবে সেই লাভটা যদি 1 মাসে পেতে হয় তাহলে কি করব আমরা? 12 দিয়ে গুণ করব। বোঝা গেল? তাহলেই হয়ে যাবে। তাহলে তোমরাই বলো তো এখানে কত হবে? দেখো 3 আর 12কে যদি আমি গুণ করি তাহলে হবে কত? 36। আর 1 2 3 4টে শূন্য রয়েছে, 4টে শূন্যকে বসিয়ে দেব। বোঝা গেল? এই হয়ে গেল। চলো এবারে এদের কি করব? মূলধনের অনুপাত লিখব। তাহলে চলো আমরা এবারে লিখব কি? মূলধনের অনুপাত। তাহলে দেখো এখানে লিখব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। তাহলে দেখি মূলধনের অনুপাত কত হচ্ছে। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। দেখো অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত। আচ্ছা অরুণের মূলধন কত? অরুণের মূলধন হলো কিন্তু এইখান থেকে পুরো এই দেখো পুরো এতটা পর্যন্ত, সেটাকে আগে আমরা লিখব। তাহলে দেখো কত লিখবো আমরা? লিখবো কিন্তু আমি এইখান থেকে লিখছি, হ্যাঁ, খুব ভালো করে দেখো। 24,000 ইন্টু 12 প্লাস, আচ্ছা এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে করে রাখি। তারপরে দেখো কত রয়েছে? 12,000 ইন্টু 12 বিয়োগ এক্স। এইটা হলো কার মূলধন বলো তো? এটা হলো কিন্তু অরুণের। এবারে অনুপাত করছি ইস-টু। এবারে কার মূলধন লিখবো? অজয়ের মূলধন কত? 3,60,000। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব? কমন নেব। খুব ভালো করে দেখবে কিন্তু কোথা থেকে কমন নিচ্ছি। খুব ভালো করে দেখো, আমরা কিন্তু এই দুটো জায়গা থেকে কমন নেব। এই দেখো এইখানে দেখো রয়েছে 24,000 আর এখানে দেখো রয়েছে 12,000, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থেকে শুধু কমন নেব। তাহলে দেখো আমরা কমন কি নেব? ভালো করে দেখো, 24,000 আর 12,000 থেকে কি কমন যাবে? যাবে কিন্তু 12,000। তাহলে বলো 12,000 যদি কমন চলে যায়
তাহলে এখানে কি পড়ে থাকছে, 24,000 থেকে 12,000 কমন গেলে পড়ে থাকবে 2 ইন্টু এখানে দেখো কত লেখা রয়েছে 12 প্লাস, আচ্ছা এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, ঠিক আছে। 24,000 থেকে 12,000 কমন গেল, তাই 2 পড়ে রয়েছে। 12,000 থেকে যদি 12,000ই কমন চলে যায় তাহলে এখানে কি পড়ে থাকবে, পড়ে থাকবে কিন্তু 12 বিয়োগ এক্স, তাই না। আর দেখো এখানে কি পড়ে থাকছে 3,60,000 যেমন আছে থাক, ঠিক আছে। এবারে অনুপাতের দুই দিকে কি কি কাটা যাবে, দেখো এই দিকে দেখো 3টে শূন্য কেটে গেল, আর অনুপাতের এই দিকে দেখো 3টে শূন্য কেটে গেল, তাহলে দেখো এখানে থাকছে কত 12, আমি লিখি 12। আচ্ছা তারপরে দেখো এখানে কি থাকছে 2 গুণ 12 অর্থাৎ কত 24 প্লাস, এই প্লাসটা যেমন আছে এখানে দিলাম 12 বিয়োগ এক্স, তাহলে লিখবো 12 বিয়োগ এক্স। আবার দেখো এখানে কত রয়েছে 360। আবার দেখো আমরা কিন্তু কাটাকুটি করব, দেখো 12 দিয়ে 12কে ভাগ করলে কত 1, 12 3-এ দেখো হয় কত 36, আর এই শূন্যটাকে আমি এখানে নিয়ে নিই, তাহলে দেখো এখানে কত হচ্ছে 24 আর 12কে যোগ করলে কত 36 বিয়োগ এখানে দেখো কত লেখা রয়েছে এক্স, আর দেখো এইখানে দেখো কত লেখা রয়েছে 30। তাহলে এই হয়ে গেল মূলধনের অনুপাত। অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত কিন্তু আমরা বের করে ফেলেছি। এইবারে দেখো বইতে কি বলে দিয়েছে, বইতে টোটাল লাভ মানে মোট লাভটা কত বলে দিয়েছে, কত 14,030 টাকা। এবং এই 14,030-এর মধ্যে খুব ভালো করে দেখবে কিন্তু 14,030 হলো কিন্তু কি 14,030 হলো কি মোট লাভ। তার মধ্যে অরুণের লাভ কত টাকা ঢুকে রয়েছে, এর মধ্যে অরুণের লাভ হয়েছে কত টাকা 7,130 টাকা, এটা হলো কার অরুণের। তাহলে তোমরা বলো তো এটা তো টোটাল লাভ, এখান থেকে অরুণের লাভ যদি হয় 7,130, তাহলে অজয়ের লাভটা কত বলো তো, বের করতে গেলে কি করব, তাহলে মোট লাভ থেকে অরুণের লাভটাকে যদি আমি বিয়োগ করে দিই পেয়ে যাব অজয়ের লাভটা, তাই না। তাহলে সেটাকেই আমরা করে ফেলবো। তাহলে দেখো আমরা এখানে লিখব, দেখো আমি এখানেই করে ফেলছি অঙ্কটাকে, যেহেতু জায়গা তো একটু কম আছে, আমি এখানে দেখো লিখছি অজয়ের লাভ, ঠিক আছে, অজয়ের লাভ বলে দেখো আমি এখানে লিখছি, ঠিক আছে। তাহলে বলো মোট লাভ কত হয়েছে 14,000 কত 30 টাকা, সেইখান থেকে আমি বিয়োগ করব কত অরুণের লাভটা কত হয়েছে বলো তো, বইয়ে বলেই দিয়েছে দেখো অরুণের লাভ 7,130 টাকা, 7,000, ঠিক আছে 7,100 কত 30 টাকা। তাহলে দেখি বিয়োগ করলে কত হচ্ছে, দেখো বিয়োগ করলে হবে 0 0, তারপরে দেখো এখানে হবে কত 9, তাই তো, তারপর হবে 7 আর 1 8, তাহলে হচ্ছে কত 6,900 টাকা। তাহলে এই হলো এটা কার লাভ, এটা আমরা পেলাম কিন্তু অজয়ের লাভ। অজয়ের লাভ হয়েছে কিন্তু 6,900 টাকা। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছ। এইবারে দেখো আমরা কি করব, একটা সমীকরণ তৈরি করব। দেখো একটা সমীকরণ তৈরি করব, তাই জন্য প্রশ্ন অনুসারে লিখলাম। তাহলে বলো অজয়ের লাভ কত হয়েছে 6,900, তাহলে দেখো আমি এখানে লিখছি অজয়ের লাভ হয়েছে 6,900। তাহলে যখন কোনো ব্যক্তি মানে অজয় অরুণ যেই হোক না কেন, তার যখন আমরা লভ্যাংশ বের করি, সেটা কি করে আমরা বের করি, যখন কারোর লভ্যাংশ বের করি তখন আমরা কি করে বের করি লভ্যাংশটাকে, তখন আমরা লভ্যাংশ বের করি এইভাবে, খুব ভালো করে দেখবে। ভাবো অজয়ের লভ্যাংশ তো এইটা, এটাকে যখন আমরা বের করি তখন আমরা এরকমভাবে করি, আগে মোট লাভটাকে টুকে নিই, দেখো 14,030 টাকে। এখান থেকে আমি এবারে ভাবো অজয়ের যদি লভ্যাংশ বের করতে চাই তাহলে কি করে করি, এরম দাগ কাটি, কেটে এই যে এদের মধ্যে অজয় কোনটা, এদের মধ্যে দেখো অজয় হলো কিন্তু 30, সেটাকে লিখবো কোথায় উপরে, আর নিচে আমরা কি করি এদের দুজনকে যোগ করে লিখি, মানে 36 মাইনাস এক্স, তার সাথে যোগ করব, দেখো যোগ চিহ্ন দিলাম, কত লিখবো 30। বোঝা গেল, এইভাবে কিন্তু আমরা করি, তাই না অঙ্কগুলো, বোঝা গেল। তাহলে দেখো খুব ভালো করে, তাহলে দেখো 14,030 যেমন আছে ইন্টু এখানে দেখো 30, 36-এর সঙ্গে 30 যোগ করলে কত হবে 66 মাইনাস কত হবে এক্স, আর এখানে দেখো কত রয়েছে 9,600, ঠিক আছে। আচ্ছা 9,600 না সরি 6,900। আচ্ছা এবারে দেখো 6,900-র নিচে কিছু নেই মানে কত রয়েছে বলো তো 1, তাহলে 6,900-র নিচে কিছু নেই মানে কি রয়েছে 1,
আর উপরে কত রয়েছে 6,900, তাহলে 6,900 দেখো এখানে উপরে রয়েছে। যদি সমান চিহ্নের এই দিকে আসে তাহলে কি হবে, নিচে বসবে। বোঝা গেল? কোথায় বসবে তখন? নিচে বসবে। তাহলে দেখো আমি সেটাই করছি, বা বলে দেখো লিখছি 14,030 যেমন আছে আছে ইন্টু 30 বাই কত 66 বিয়োগ এক্স। তাহলে দেখো আমি এখানে কি বললাম, একটা যেমন আছে থাক, ওপরে কি রয়েছে, ওপরে রয়েছে কিন্তু 6,900। এটা যদি এই দিকে চলে আসে তখন নিচে বসে যাবে, তখন 6,900 কী হবে, নিচে বসবে। আর একটা এদিকে যেমন আছে থেকে যাবে, এই একটা যেমন আছে রয়ে গেল। কাটাকুটি করি, নিচে একটা শূন্য পরে একটা শূন্য, নিচে একটা শূন্য পরে একটা শূন্য। 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিরিকে 9। ঠিক আছে, চলো এবারে আমরা কি করব, 3 দিয়েই 14,403কে না রাফে ভাগ করব। তাহলে দেখো আমি না উপরের এই অংশটাকে মুছে দিচ্ছি, ভাগ করব। তো দেখি ভাগ করে কত হচ্ছে। কাকে ভাগ করব, 14,003কে কত দিয়ে, 23 দিয়ে। ঠিক আছে, তাহলে দেখি তো কত হচ্ছে। দেখো 23 6 কত হয়, 23 6 হবে 6 3 18, 8 হাতে আছে 1, 6 2 12 আর 1 13, বিয়োগ করলে হচ্ছে 2, ওপর থেকে নামবে 3, 23 1 23। তাহলে দেখো আমরা ভাগফল কত পাচ্ছি, 61। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 23 দিয়ে 23কে ভাগ করলে 1, এইটাকে ভাগ করলে কত হবে, হবে কিন্তু 61। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি দেখো উপরে কত পড়ে থাকছে 61, নিচে কত থাকছে দেখো 66 বিয়োগ এক্স, 66 বিয়োগ এক্স, তাই তো। এইবারে খুব ভালো করে দেখো, নিচে রয়েছে 66 বিয়োগ এক্স, নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে একের সঙ্গে। তাহলে 66 বিয়োগ এক্স এই দিকে চলে গেলে একের সাথে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে একের সঙ্গে যদি 66 বিয়োগ এক্স গুণ হয় তাহলে কি হবে, 66 বিয়োগ এক্সই হবে, তাই না। তাহলে আমি 66 বিয়োগ এক্সকে এইভাবে লিখছি। এইবারে দেখো আমি ওপরের অংশটাকে আবার এখানে মুছে দিচ্ছি, দিয়ে কিন্তু সমাধানটাকে করছি। তো এবারে কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো এইখানে দেখো রয়েছে কত 66, 61 রয়েছে। তাহলে দেখো আমি আবার লিখবো বা 61 যেমন আছে আছে। দেখো এবার এই 66টাকে না আমি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে -66, আর এদিকে কি পড়ে থাকছে -x। তাহলে কত থাকছে, 61 থেকে 66 বিয়োগ করলে -5, আর এখানে কি থাকছে -x, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে x = কত হচ্ছে, কিন্তু 5। তাহলে x মানে আমরা কি ধরে নিয়েছিলাম, যে x মানে ধরে নিয়েছিলাম যে অরুণ কত মাস পর 12,000 টাকা ব্যবসায় ঢেলেছে। অরুণ কিন্তু তার মানে 5 মাস পরে ব্যবসায় টাকা ঢেলেছে। ঠিক আছে, 12,000 টাকা ঢেলেছে। তাহলে বলেছে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, তাহলে এরকমভাবে লিখবো আমরা। ঠিক আছে, 5 মাস পরে 12,000 টাকা দিয়েছিল, 12,000 টাকা দিয়েছিল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে।